হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এবং সর্বোপরি সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন ইন মাই চ্যানেল। নতুন একটা এপিসোড নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে ইটস এ ইউজার রিভিউ অফ FZS V3 CKD ভার্সন। ওয়েল, বাংলাদেশে CKD ভার্সনের রিভিউ আছে কি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আমি এখনও ওরকম দেখি নাই ফেসবুকে অথবা ইউটিউবে। সো CKD ভার্সন FZS Fi V3-র কোনো রিভিউ আমি দেখিনি বলেই আমি চিন্তা করলাম আমি একটা দেই, যদি আই এম নট দ্যাট মাচ এক্সপার্ট লাইক আদার্স, বাট যতটুকু ইউজার হিসাবে আমার অনেস্ট রিভিউ মনে হয় সেটাই দেওয়ার চেষ্টা করব। সো কিপ ওয়াচিং, স্টে টিউন। ওয়েল, CKD ভার্সন নেওয়ার ব্যাপারে বলি। আমার বাইকের বয়স 1 বছর হয়ে গিয়েছে এবং আপনার কিলোমিটার অলমোস্ট 8000 কিলোমিটার পার হয়ে গিয়েছে এটার। সো আপনি বলতে পারেন যে 10,000 কিলোমিটারের কাছাকাছি রিভিউ। যেহেতু আমার বাইকটা করোনাকালীন সময়ের বেশ খানিক আগে কেনা, সো যে খুব একটা বেশি রাইড করার সুযোগ পেয়েছি সেটাও না, মানে ওই অর্থে আর কি। 1 বছরের অনেকের থাকে না, 10,000 15,000 হয়ে গিয়েছে, সেরকম কিছু না। সো ওইটার এগেনস্টে রাইডিং রিভিউটা দিচ্ছি। ফার্স্ট পয়েন্ট অ্যাবাউট দ্য স্পিড। স্পিডের ব্যাপারটা নিয়ে FZS-কে নিয়ে অনেক কমপ্লেন আছে যে FZS দামি কচ্ছপ, ভেরিডি পিক আপের বাইক না, অনেক স্পিডে চলে না, টপ স্পিড নাই। FZS-এর V3 টপ স্পিড আমি সর্বোচ্চ পেয়েছি 123 কিলোমিটার পার আওয়ার, সেটা মাওয়া হাইওয়ে রোডে। আর সবচেয়ে মজার বিষয় হলো যে যেহেতু এটা অথরাইজড কোম্পানি থেকে কিনলে পারে যেটা হয় যে তারা RPM লক করে রাখে। সো আই ডোন্ট নো হাউ আই ডিড গেট দ্যাট, বাট আই ডিড গেট দ্যাট। 123 কিলোমিটার পার আওয়ার স্পিডটা পেয়েছি এটার। সো দেখুন, ঢাকা শহরের রাস্তাতে হিসাব করার আগে আমি একটু বলে দিই যে প্রত্যেকটা বাইকের একটা পারপাস থাকে বা সেগমেন্ট থাকে, কী কারণে বাইকটা মার্কেটে লঞ্চ করা হয়েছে। এখন আপনি যদি RTR বা CBZ এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন, অথবা আপনি যদি হাঙ্কের সাথে কম্পেয়ার করেন, এটা রেডি পিক আপ বাইক। এখন রেডি পিক আপ বাইকের সেগমেন্টটা ক্রিয়েট করা হয়েছে ওই টাইপের এনভায়রনমেন্টের জন্য, ওই টাইপের একটা মার্কেটের জন্য। সো তার ক্ষেত্রে তার স্পিডটা তার কনসিডারেশনে ঠিক আছে। অথবা অ্যাপাচি 4V RTR-এর কথাই যদি আপনি হিসাব করেন, তাকে বানানোই হয়েছে রেসিং ডিএনএটাকে ফিল করানোর জন্য একটা কম সিসির বাইকের ভিতরে। সো দ্যাটস দ্য ডিফারেন্ট কেস। কিন্তু FZS-এর ক্ষেত্রে কিন্তু আপনার যদি রেসিং বাইক আপনি চান, সেক্ষেত্রে R15 আছে। রেসিং স্পিডের নেকেড বাইক যদি চান, MT15 আছে। এবং FZS V3-টা দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে একটা কমিউটার ফিলিং দেওয়ার জন্য। যদি আমি একটু পিছনে যাই, FZS কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পায়োনিয়ার বাইক ইন বাংলাদেশ, যেটা প্রথম একটি স্টাইলিশ নেকেড মোটা চাকার বাইক প্রথম নিয়ে আসে। আমি আমার দালালি করছি না, বাট ইট ক্যাচ মাই আইস ওয়েন আই স ইট ফর দ্য ফার্স্ট টাইম। যখন ভার্সিটিতে ছিলাম তখন প্রথম দেখেছিলাম FZS, অ্যান্ড তখনই এটা কিন্তু এক ধরনের ক্যাচি অ্যাট্রাকশন দিয়েছিল। সো দিস ইজ ওয়ান অফ দ্য মার্কেট স্ট্র্যাটেজি। আপনি ইয়াং জেনারেশনের মাইন্ড সেট আপটাকে নিতে পারছেন এবং সেটার এগেনস্টে যাচ্ছে। সো স্পিডের ব্যাপারটাতে FZS-এর এই ভার্সনটা বা FZS-এর এই গ্রুপটাই বানানো হয়েছে 150 সিসির যে সেগমেন্টটা, সেটা শুধুমাত্র কমিউটার পারপাসেই করা। সো আপনি সিটি রাইড করবেন, তার জন্য আপনার এই বাইকটা দেয়া। তার জন্য আপনার রেডি পিক আপেরও প্রয়োজন নাই, হায়ার স্পিডেরও প্রয়োজন নাই, টপ স্পিড 140 হওয়ারও দরকার নেই। আপনার টপ স্পিড 120 আছে, দিস ইজ ফেয়ার এনাফ। এবং আপনি যদি অনেস্টলি আমি আপনার রিভিউ নেই, আপনি সিটিতে আসলে কত স্পিডে বাইক চালাতে পারবেন? কত স্পিড আপনার বাইক চালানো সম্ভব? 60, খুব ভালো রাস্তা পেলে 70। তার আগেই আপনাকে ব্রেক কষতে হবে, জ্যাম দিয়ে যেতে হবে, ফ্রন্ট ব্রেক অল টাইম চাপতে হয়। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ারে মনে হয় শিফট করার অপশন থাকে না যদি রেগুলার কন্ডিশনে আমি বাইক চালাই। যাই হোক, তো স্পিড লিমিটের ব্যাপারটা বলে দিলাম। সেকেন্ড পয়েন্ট হলো বিল্ড কোয়ালিটি। I must say this has
ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং বিল্ড কোয়ালিটি। আবার বলবো না যে অসম বিল্ড কোয়ালিটি, বাট এর বিল্ড কোয়ালিটি সিকিউরিটি হিসাবে যথেষ্ট ভালো আমি পেয়েছি, আমি এটা স্বীকার করব। হ্যাঁ, এফজেডএস এর বডি কিটসের একটা ঝামেলা ছিল, সেটা হলো যে ফুয়েল ট্যাঙ্কের বডি কিটসটা খুলে যাওয়া, বাট এখন আসলে ওই প্রবলেমটা নাই। লাস্ট ওদের একটা ক্যাম্পেইনে ওরা এই প্রবলেমটা রিমুভ করেছে নতুন একটা প্লাস্টিক রিভেট দিয়ে, যেটা দেয়াতে আসলে এখন আর বডি কিটস খুলে যাচ্ছে না, বা ওই যে ফাঁকা হয়ে যাওয়ার যে হরেবল কন্ডিশন সেটা হচ্ছে না। সো আই মাস্ট সে যে বিল্ড কোয়ালিটি এইটা ছাড়া বাকি সব জায়গাগুলোতে আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লেগেছে। এটা দিয়ে বেশ খারাপ পরিমাণে রাস্তাতেও চালানো হয়েছে, ভালো স্পিডেও চালানো হয়েছে, এবং আমি কোথাও ফিল করিনি যে আমার বাইকটা ভেঙে যাচ্ছে বা বাঁকা হয়ে গেছে বা বডি কিটস খুলে পড়ে গেছে। ইটস গিভ ইউ আ সলিড ফিল, যে আপনি একটা সলিড বাইকে বসে আছেন, সলিড একটা ফিলিং পাবেন। এবার আসি ইঞ্জিন স্মুথনেস। ইয়ামাহা অলওয়েজ প্রোভাইড দ্য বেস্ট ইঞ্জিন ইন দিস মার্কেট, ওয়ান অফ দ্য বেস্ট, নট টপ অফ দ্য অল। বলা হয়ে থাকে হোন্ডার ইঞ্জিন সবচেয়ে রিফাইন হয়। সো রিফাইন ইঞ্জিনের ক্ষেত্রে আমি বলবো ইয়ামাহা মার্কেটের মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট, কারণ ইউ উইল ফিল দ্যাট ইঞ্জিনের যে স্মুথনেস সেটা আপনি ফিল করবেন। এবং আসলে কি হয়, যারা রেগুলার ইয়ামাহা চালায় তারা হয়তো বুঝবে না, বা এফজেডএস যারা চালায় তারা হয়তো বুঝবে না, কিন্তু আপনি যখন অন্যটাতে শিফট করবেন তখন আপনি এটা খুব হাড়ে হাড়ে ফিল করবেন যে আপনার বাইকটা আসলে কতটা স্মুথ। ইটস এ বাটারি স্মুথ সামটাইমস ইট ফিলস লাইক। এবং আপনি যখন হাই রেভসে যাবেন তখন এটা সত্যি বাটারি স্মুথ একটা ফিলিংস আপনাকে দেবে। সো ইঞ্জিন স্মুথ নিয়ে আই এম ভেরি মাচ হ্যাপি, ইঞ্জিন স্মুথনেস যথেষ্ট ভালো। এরপর আসি হলো আপনার ব্রেকিং কোয়ালিটি, বিকজ ইট হ্যাজ দ্য এবিএস, সো অবশ্যই ব্রেকিং কোয়ালিটি অন্যদের থেকে ভালো সাপোর্ট দিচ্ছে এই সেগমেন্টের ভিতরে। আমি আবার R15-এর সাথে কম্পেয়ার করছি না, বা বড় সেগমেন্টের সাথে না। 150 সেগমেন্টে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং সিস্টেমেটিক বাইক যদি বলি আর কি, ব্রেকিং মেইনটেনেন্স বাইক, বা ভালো ব্রেকিং আছে এটার। এবিএস থাকার কারণে আপনি এক্সট্রা একটা কমফোর্ট ফিল করতে পারবেন, বা একটা কনফিডেন্স ফিল করতে পারবেন। দিস ইজ ওয়ান অফ দ্য থিং হুইচ ইউ আর গোয়িং টু ফিল, যে হ্যাঁ একটা কনফিডেন্স কাজ করবে আপনার বাইকের উপরে। সো ব্রেকিং নিয়ে কোনো কমপ্লেন, পারফেক্ট ব্রেকিং, নো ইস্যুস। এরপর আসি হলো আপনার বিল্ড কোয়ালিটি অলরেডি বলেছিলাম। রিম বাঁকা হওয়ার কোনো ইস্যু আমি দেখি নাই, বডি বাঁকা হয়ে যাওয়ার ইস্যু দেখি নাই। ম্যানুফ্যাকচারিং ডিফল্ট নিয়ে আপনি আসলে পুরো সিস্টেমটাকে দোষ দিতে পারবেন না, বা পুরো বাইক সেগমেন্টটাকে দোষ দিতে পারবেন না। একটা দুইটা ম্যানুফ্যাকচারিং ফল্ট কোয়ালিটি ইস্যু হিসাবে দু একটা বাইকে থাকতেই পারে, দ্যাটস নট ইন বিগ স্কেল। ব্যালেন্সিং, ড্যাম দিস ইজ ওয়ান অফ দোজ বাইক, আসলে ওয়ান অফ দোজ বলবো না, এটা আসলে পায়োনিয়ার আমি বলবো, যে তারা ফার্স্ট ভেরি ফার্স্ট অ্যাক্সিডেন্ট। এখানের ক্রসিং দিয়ে যে সর্বনাশ করা। যাই হোক, অ্যাবাউট দ্য ব্যালেন্সিং আই মাস্ট সে দ্যাট দিস ইজ আ অসম ব্যালেন্সিং বাইক। মোটা চাকা, মোটা টায়ার, পিছনের টায়ারটা যথেষ্ট মোটা, এবং আই থিঙ্ক দ্য এফজেডএস ওয়াজ দ্য ফার্স্ট পায়োনিয়ার ইন বাংলাদেশ মার্কেট, যেখানে সে দেখিয়েছিল অন্যান্য ব্র্যান্ড যখন চিকন চাকার বাইক চলছিল তখন এফজেডএস নিয়ে আসে প্রথম মোটা চাকার বাইক, যেটা দেখে সবাই একটু বলেছিল ওয়াও ম্যান, দিস ইজ হোয়াট, I mean, how amazing that. So from there এফজেডএস তার ব্যালেন্সিংয়ের ব্যাপারটা খুব স্ট্রংলি ক্লিয়ার করে দিয়েছিল যে ডুড আই এম লিটল বিট ডিফারেন্ট দেন ইউ গাইস। এবং ব্যালেন্সিং নিয়ে আমার মনে হয় না যে কারোরই কোনো কমপ্লেন আছে। ইটস অসমলি ব্যালেন্সড একটা বাইক, ওয়েট ডিস্ট্রিবিউশন এতটা সুন্দর যে আপনি খুব কমফোর্টেবলভাবেই আপনি কর্নারিংগুলো করতে পারবেন, এবং ডেড কর্নারিংগুলো বা খুব টাফ কর্নারিংগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন অনলি ইন দিস বাইক, ভেরি ইজিলি এবং কনফিডেন্টলি। আমার অনেকবার এরকম হয়েছিল যে পিছনের চাকাতে অনেক কিছু পড়েছিল ইট টাইপের, বাট সামহাও আই ডিড ম্যানেজ টু স্কিপ, আমার পড়ে যায়নি বা আমি বাঁকা হয়ে যায়নি, বিষয়টা এরকম হয়েছিল। সো ইউনো যে কন্ডিশনে স্কিপটা করেছিলাম ওই কন্ডিশনে পড়ে যাওয়ার কথা ছিল, বাট আমি পড়িনি অনলি বিকজ অফ ইটস ব্যালেন্সিং। সো ব্যালেন্সিং
হান্ড্রেডস অ্যাবাউট দ্য আফটার সেল সার্ভিস আমি বলবো যে আফটার সেল সার্ভিস যথেষ্ট ভালো। আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, অন্যান্য ব্র্যান্ডের কী ধরনের আফটার সেল সার্ভিস দিয়ে থাকে, বাট তাদের কাস্টমার সার্ভিস নট ব্যাড। আপনার রিকোয়ার্ড 5টা ফ্রি সার্ভিসিং তাদের থাকে, সো 5টা ফ্রি সার্ভিসিংয়ে আপনার প্রবলেমগুলো বললে পারে দে ট্রাই টু সলভ দোজ। সো এবং তাদের চেক পয়েন্টগুলো বেশ অনেকগুলো আছে পুরো ঢাকা শহরে। সো ইটস লাইক আপনাকে এটা নিয়ে টেনশন করার কিছু হবে না যে অমুক জায়গায় করতে পারবেন তো অমুক জায়গায় পারবেন না, সেরকম কিছু না। আপনি তাদের যে পরিমাণ চেকিং পয়েন্ট আছে সেখানে যে খুব আরামেই করতে পারবেন। এরপর আসি আপনার, এগুলো তো গেল প্রোস, বাইকের প্রোস যেগুলো বলার সেগুলো তো বলেই দিলাম। মাইলেজের ব্যাপারটা একটু বলে দিই। মাইলেজ আপনি পাবেন 40 কিলোমিটার লিটারে সিটির ভিতরে, সিটির বাইরে হয়তো সর্বোচ্চ 42 থেকে 43 কিলোমিটার পেতে পারেন। বাট আফটার 1 ইয়ার ইউজেস আমার কাছে মনে হয়েছে যে আমি মাইলেজ পাচ্ছি অ্যারাউন্ড 37 এরকম থাকছে আর কি। এটা ডিপেন্ড করছে কতটুকু জ্যাম ফেস করেছি সেই তেলগুলো নিয়ে, কতটুকু কি করেছি না করেছি সেটার উপরে। তারপরে অ্যাজ ইউজুয়ালি 37 আমি পাচ্ছি ইন জেনারেল ঢাকা সিটিতে। আউটারে আমি পেয়েছি 40 পর্যন্ত। সো দিস ইজ দ্য মাইলেজ অফ দিস বাইক। মাইলেজ তুলনামূলক আগের থেকে বেটার করেছে, আই মাস্ট সে। মাইলেজ যথেষ্ট বেটার হয়েছে এফজেডএস ভার্সন 1-এর ক্ষেত্রে কম্পেয়ার করে যদি বলি। আদারওয়াইজ এটা তেলখোর বাইক ছিল, সো সেটা ইমপ্রুভ হয়েছে যথেষ্ট। এটা গেল তো অল অফ প্রোনস অফ দিস বাইক। হোয়াট অ্যাবাউট দ্য কনস? কনস হলো একটাই, কনস বেশ অনেকগুলো আছে। যে প্রথমত ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যাওয়া, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্যাডাস্ট থিংস অফ দিস বাইক। আমি যতগুলো পুরনো বাইক দেখেছি বা রিসেন্ট কেনা বাইক, মানে ধরেন 20,000 কিলো হয়ে গেছে এরকম বাইক দেখেছি, একটাই প্রবলেম, সেটা হলো যে ইঞ্জিনের যে স্মুদিনেসটা ছিল সেই স্মুদিনেসটা চলে যায়, অর্থাৎ সাউন্ডের যে স্মুদিনেসটা ছিল সেটা নষ্ট হয়ে যায়। এবং ইটস ভেরি ডিসগাস্টিং টু হিয়ার দ্যাট টাইপস অফ সাউন্ড। মনে হয় যে আমি জেনারেটর চালাচ্ছি। এইটা একটা মেন প্রবলেম। আই ডোন্ট নো হাউ টু সলভ দিস, কারণ এটার কোনো এ ধরনের রিমেডিজ আমি দেখিনি। সেকেন্ড প্রবলেম হলো বডি কিটসের। ইয়েস, আই মাস্ট সে দ্যাট ইজ নট সুপার স্ট্রংলি বিল্ড বডি কিটস, যেহেতু প্লাস্টিক বডি কিটস এবং স্পেশালি এইটাতে তো আপনার বডি কিটস খুলে যাওয়ার একটা প্রবণতা ছিল, সেটা একটা সলিউশন আপনি দিয়েছেন, বাট দ্যাটস নট অ্যাকচুয়ালি দ্য মোস্ট 100% পারফেক্ট সলিউশন। কারণ এই সলিউশনে যেটা হয়েছে যে আপনি যখন বডি কিটসটা খুলে যাচ্ছিল, তারা একটা টেপেট ইউজ করে, সেটাকে রিবেট ইউজ করে সেটাকে ক্লোজ করে দিয়েছে, অ্যান্ড দিস গিভস ইউ ভেরি গুড সাপোর্ট। বাট প্রবলেম হলো আপনার বডি কিটসটা একটু ওপেন হয়ে থাকে, মানে যে সকেটগুলো আছে সকেটের সাথ থেকে একটু ওপেন হয়ে থাকে, বাইরে থেকে দেখা যায় না, বাট আপনি চাপ দিলে কাট করে একটা আওয়াজ হবে। এটা হলো একটা ছোটোখাটো প্রবলেম অফ দিস ওয়ান। তাছাড়া আমার মনে হয় না যে আর কোনো ইস্যুস আমি এখন পর্যন্ত ফেস করিনি। এরপরের ইস্যুতে টায়ার, ড্যাম। আপনার এর আগে এফজেডএসের টায়ারগুলো থাকতো এমআরএফের, বাট রাইট নাও ইটস গিভেন দ্য সিএট টায়ার। সিএট টায়ারের যে প্রবলেমটা আমি ফেস করছি, এটার গ্রিপ অতিরিক্ত মাত্রায় বাজে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি এবিএস ব্রেক ইউজ করছেন, ভেরি গুড, বাট এবিএস ব্রেক যেভাবে ব্রেকিং করে সেভাবে করবে। বাট ইফ ইউর টায়ার ইজ নট সো মাচ গ্রিপি অন দ্য ব্যাক সাইড, এটা স্কিডি একটা ইফেক্ট দেয় এবং খুব বাজে মাত্রায় স্কিডি ইফেক্ট দেয়। বিকজ অফ গুড ব্যালেন্সিং আমি কয়েকবার স্কিড করে পড়ে যাইনি, বডি ওজনের কারণে, আমার শরীরের ওজন এবং বাইকের কন্ট্রোলিংয়ের ব্যালেন্সিংয়ের কারণে পড়ে যায়নি। বাট যদি এটা হালকা বাইক হইতো বা চিকন চাকার বাইক হইতো, আই ওয়াজ শিওর দ্যাট আই ওয়াজ গোয়িং টু ফেস দিস প্রবলেম। ইস্যুগুলো যেটা আছে, একটু চেন অ্যাডজাস্টমেন্ট করতে হয় মাঝে মধ্যে, এটা একটু খুব র্যাপিডলি চেঞ্জ হয়। গিয়ার শিফটিংয়ের একটা ইস্যু আছে, গিয়ার শিফটিংটা একটু হার্ড আমার কাছে। অন্যান্য বাইক যেমন আমি যখন 4V চেক করে দেখেছি বা অন্যান্য সুজুকি জিএক্সআর যখন চেক করে দেখেছি, তাদের গিয়ার শিফটিংটা ভেরি স্মুথ, ইট নট ইভেন লেট ইউ নো গিয়ার শিফটিংটা হয়েছে। বাট দিস বাইক লেট ইউ নো গিয়ার শিফটিং হচ্ছে। ওভারঅল আমি একটা কথা বলবো, বাইকটা কনস প্রোসের বাইরে, এগুলো কনস ছিল, এর বাইরে আমি কোনো কনস পাইনি। সব কিছুর বাইরে আমার একটা জিনিস এই বাইকে খুব ভালো লেগেছে, সেটা হলো এটা হলো মাটি কামড়ানো বাইক। বাংলায় যদি আমি ওইভাবে বলি, মানে আপনি যখন বাইকটাতে বসেছেন আপনি ফিল করবেন যে বাইকটা মাটির সাথে লেগে আছে
এবং বাইকটা আপনার হাতের ভিতরে হালকা ফিল করাচ্ছে না। আপনার বাইকটা মনে হচ্ছে যে খুব ভারী একটা গাড়ি আপনি চালাচ্ছেন, অর্থাৎ এটা মাটির সাথে কন্ট্রাকশনটা খুব সুন্দর অ্যাডজাস্টমেন্ট করে রাখে, যার জন্য আপনার কখনোই কনফিডেন্স লেস হবেন না যে বাইকটা আপনি চালাতে পারছেন না। আপনি তখন কনফিডেন্স পাবেন আপনি বাইকটাকে চালাচ্ছেন, বাইকটা আপনাকে চালাচ্ছে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিং আই গট ইন দিস বাইক, যেটা আমি যতদূর মনে করি যে 4V ইউজার যারা আছেন বা হায়ার রেপসের স্পেশালি 4V ইউজার যারা আছেন তাদের বাইকের এই মাটি কামড়ানো অভ্যাসটা নাই। এটা অনেকটা মনে হয় যে আপনি বাইকটা চালালে মনে হয় আপনি উঠছেন। এটাতে যেটা হয়, যদি আপনি খুব এক্সপার্ট ড্রাইভার না হন বা রাইডার না হন, তাহলে আপনি ফর শিওর অ্যাক্সিডেন্ট করে বসবেন, কারণ এটা বিল্ড করাই হয়েছে এক্সপার্ট ড্রাইভারদের জন্য। আমি যদি বলি, আপনি এক্সপার্ট ড্রাইভার না হলে আপনার কাছে মনে হবে যে বাইকটা আপনার হাত থেকে বেরিয়ে চলে গেল এবং সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। দিস ইজ দ্য রিজন অনেক সময় বেরিয়ে যাবে। এক্সপার্ট ড্রাইভার না হলে আর 4Vটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে, আপনার কাছে মনে হবে যে আপনি এটাকে কন্ট্রোল করতে পারছেন না। অ্যান্ড অনলি বিকজ অফ দ্যাট অ্যাক্সিডেন্টের মাত্রাটা বেশি থাকে, অনেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। বাট এই মানে এই না যে 4V মানেই অ্যাক্সিডেন্ট। যারা এক্সপার্ট ড্রাইভার্স দে শুড বাই দিস। যারা ফাঙ্কি নিউ ড্রাইভার, নিউ রাইডার, তাদের উচিত নয় 4Vটা রাইড করা, আমি সাজেস্ট করব না। সো দিজ আর ফর অল টুডে। কোনো এক সময় আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে, কোনো একটা নতুন ইস্যু নিয়ে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড